মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। দেখো, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজ বিজ্ঞানীদের মতবাদ ও অবদান, অর্থাৎ থিওরি অ্যান্ড কন্ট্রিবিউশন অফ সোশ্যালিস্ট। দেখো, তৃতীয় অধ্যায় নিয়ে আমরা এর আগেও কথা বলেছি ক্লাসে, তো ওই অংশে বা ওই ক্লাসে আমরা যে অংশটুকু শেষ করেছি, আজকে তৃতীয় অধ্যায়ে তার পরবর্তী অংশ থেকে শুরু করব। দেখো, এখানে বলা হচ্ছে যে সমাজ বিজ্ঞানীদের মতবাদ ও অবদান। তোমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মূলত এই তৃতীয় অধ্যায়ে যে এই চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারে মোট 6 জন সমাজবিজ্ঞানীর আলোচনা করা হয়েছে। দেখো, আমি 6 জন সমাজবিজ্ঞানীর নামগুলো আজকে আবারও লিখলাম। প্রথমে হচ্ছে ইবনে খালদুন, ইবনে খালদুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে অগাস্ট পোপ। তৃতীয় নাম্বার হচ্ছে হার্বার্ট স্পেন্সার। চতুর্থ নাম্বার হচ্ছে কার্ল মার্কস, এমিল ডুর্কেই। পঞ্চম নাম্বার হচ্ছে কার্ল মার্কস। এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে ম্যাক্স ওয়েবার। দেখো, আমি নামগুলো বারবার লিখি এই জন্যই, কারণ সমাজ বিজ্ঞান নিয়ে কথা বলতে গেলেই এই কয়েকজনের নাম আসবে, কারণ এরাই হচ্ছে সমাজ বিজ্ঞানের ফাউন্ডিং ফাদার। দেখো, ইবনে খালদুন হচ্ছে টিউনিসিয়ায় জন্মগ্রহণ করে, টিউনিসিয়া। অগাস্ট পোপ হচ্ছে ফ্রান্স। হার্বার্ট স্পেন্সার হচ্ছে ইংল্যান্ড। এমিল ডুর্কেইম হচ্ছে ফ্রান্স এবং কার্ল মার্কস জার্মান। ম্যাক্স ওয়েবার জার্মান। তোমাদের পরীক্ষাতে এমসিকিউ আকারে এই প্রশ্নগুলো বারবার থাকবে, এই জন্য আমি বারবারও লিখতেছি যেন তোমরাও জিনিসগুলোকে খুবই আত্মস্থ করতে পারো। দেখো, আমরা তৃতীয় অধ্যায়ের অর্থাৎ সমাজ বিজ্ঞানীদের মতবাদ ও অবদান এই অধ্যায়ের উপর আমরা আগের ক্লাসে ইবনে খালদুন শেষ করেছি। আজকে আমরা শুরু করব অগাস্ট পোপ নিয়ে কথা। অর্থাৎ আমাদের এই অধ্যায় সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের সমাজবিজ্ঞান প্রথম পত্রের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায়টা অর্থাৎ এই 6 জন সমাজবিজ্ঞানীর আলোচনার বিষয়বস্তু যদি তুমি জানো, তাহলে আলটিমেটলি এই বইয়ের অর্ধেক অংশ তোমার আগ পড়ার দরকার হবে না। আমি বারবার বলতেছি, দেখো, তুমি যদি এই 6 জন সমাজবিজ্ঞানীর আলোচনার বিষয়বস্তু যদি তোমার মাথার মধ্যে চলে আসে, তাহলে এই বইয়ের অর্ধেক তোমার কমপ্লিট। এই অধ্যায়টা যদি তুমি ভালোভাবে পড়ো, বইয়ের অর্ধেক অংশ তোমার আলটিমেটলি হয়ে যাবে। তো যার কারণে দেখো, আমি এই অধ্যায়ের উপর চিন্তা করেছি যে প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে একটা করে ক্লাস নেব। তো আমরা প্রথম ক্লাস ইবনে খালদুন শেষ করেছি, আজকে আমরা পড়বো অগাস্ট পোপ। দেখো, তোমাদের অগাস্ট পোপ, আমি শব্দটা আবার লিখি, এ ইউ জি ইউ এস টি ই, অগাস্ট সি ও এম টি। বানানটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এ ইউ জি ইউ এস টি ই, অগাস্ট পোপ। এটা যদি বাংলা লিখি তাহলে এইভাবে আসে, অগাস্ট পোপ। দেখো, এই যে ইংরেজি একটি সাল মাসের নাম হচ্ছে আগস্ট, সেই আগস্ট এবং এই অগাস্টের মধ্যে কিন্তু পার্থক্য। দেখো, এটা হচ্ছে ইংরেজি সালের মাসের নাম, এ ইউ জি ইউ এস টি এস টি, এ ইউ জি ইউ এস টি, জি ইউ এস টি। জিনিসটা লক্ষ্য করো, এ ইউ জি ইউ এস টি, অর্থাৎ এই পর্যন্ত হুবহু এক। এটা হচ্ছে আগস্ট মাস, এটা হচ্ছে মাসের নাম। দেখো, মাসের নাম, কিন্তু পার্থক্য হচ্ছে অগাস্ট পোপের নামের শেষে কিন্তু ই আছে, অগাস্ট পোপের নামের শেষে কিন্তু ই আছে। আমি বারবার বলতেছি, তোমরা যদি নামটা ভুল করো এটা খুবই আইনত দণ্ডনীয় হবে, কারণ আমি আমার একটি অভিজ্ঞতা শেয়ার করি। আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তখন আমাদের মধ্যে একটা মেয়ে ভাইবা দেওয়ার ক্ষেত্রে স্যার জিজ্ঞেস করছে যে অগাস্ট পোপ বানান করে ইংলিশে। সে কিন্তু শুধুমাত্র বানানটা না পারার কারণে সে বানান করেছিল এইটা, যার কারণে কিন্তু তাকে ফেল দিয়েছিল, অর্থাৎ সে ভাইভাতে কিন্তু ফেল ছিল, 1 বছর কিন্তু তার অলরেডি লস চলে গেছিল। তো আমি বারবার বলতেছি, দেখো, তোমরা এই বানানটা যেহেতু একটু কনফিউশন মূলক বানান, যার কারণে আমি এই বানানটা নিয়ে 2 মিনিট সময় দিলাম। এই বানানটা তোমরা খুবই গুরুত্বের সাথে দেখবে, কারণ তুমি যে বইটা পড়তেছো, এই বইয়ের জনকে হচ্ছে যিনি, তার নামের বানানটাই যদি তুমি ভুল করো, আলটিমেটলি এটা তোমার জন্য লজ্জাকর একটা বিষয় নয়। এ ইউ জি ইউ এস টি ই, অগাস্ট সি ও এম টি ই, কোত। এটা কিন্তু সি ও এম টি ই, কোত। এই এম এর উচ্চারণ কিন্তু এখানে আসতেছে না, অগাস্ট কোত। আর এটা হচ্ছে আগস্ট, যেটা মাসের নাম।
তো এই ব্যক্তি নিয়ে আজকে আমরা কথা বলবো, যাকে বলা হয় সমাজ বিজ্ঞানের জনক। হ্যাঁ, এখন আমরা চলে যাই সরাসরি আলোচনায়। দেখো, অগাস্ট কোত, আমরা বলতেছি ইনি হচ্ছে ফ্রান্স ফিলোসফার, বা যার জন্ম হচ্ছে ফ্রান্সে। কত সালে? 1798 থেকে 1857। ফ্রান্স, ইনি হচ্ছে ফ্রান্স ফিলোসফার, যার জন্ম হচ্ছে 1798 থেকে 1857, অর্থাৎ 1798 সালে ফ্রান্সের মন্টপেলিয়ারে জন্মগ্রহণ করে এবং 1857 সালে তিনি মারা যান। তো তার জন্ম তারিখটা এই সমাজ বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুর মধ্যে হয়তো গুরুত্বপূর্ণ না, তোমাদের যেহেতু এমসিকিউ আছে যার কারণে আমি দিলাম। অগাস্ট কোতের জন্ম হচ্ছে 1798, মৃত্যু হচ্ছে 1857 সালে। এখন ওনার কাজটা কি, উনি কেন সমাজ বিজ্ঞানের জনক বা কেন সমাজ বিজ্ঞানে এত বিখ্যাত ব্যক্তি? দেখো, কারণ আমি বলতেছি যে সমাজ বিজ্ঞানে এই যে আমি মাত্র যে 6 জনের নাম লিখলাম, এই 6 জনের মধ্যে 5 জন বা 6 জনকে সমাজ বিজ্ঞানের ফাউন্ডিং ফাদার বলা হয়, বা সমাজ বিজ্ঞানের জনক। কিন্তু আলটিমেটলি আমি যখনই বলবো সমাজ বিজ্ঞানের জনক, তখনই আলটিমেটলি নাম চলে আসবে অগাস্ট কোতের, কারণ অগাস্ট কোতই প্রথম সোশিওলজি বা সমাজ বিজ্ঞান নামে একটি বিজ্ঞানের আত্মপ্রকাশ ঘটান। দেখো, অগাস্ট কোত সর্বপ্রথম আমরা জানি 1839 সালে সোশিওলজি শব্দটা ব্যবহার করেন। দেখো, 1839 সালে সোশিওলজি শব্দটা ব্যবহার করে। এই সোশিওলজি শব্দটা আমরা এর আগের ক্লাসে আমরা মানে প্রথম ক্লাসে দেখে আমরা বলেছিলাম। দেখো, এটা হচ্ছে ল্যাটিন শব্দ সোশাস, এস ও সি আই ইউ এস, সোশাস, এবং গ্রিক শব্দ লগোস থেকে, লগোস বা লজিয়া। হ্যাঁ, লজিয়া, এটা হচ্ছে ল্যাটিন শব্দ, ল্যাটিন, এটা হচ্ছে গ্রিক। এই সোশাস অর্থাৎ সমাজ, আর লগোস শব্দটা আমরা যেটা এর আগে বলেছি, এটা হচ্ছে পাঠ বা বিজ্ঞান, তো সেই হিসেবে দেখো, অর্থাৎ 1839 সালে অগাস্ট কোত প্রথম সোশিওলজি শব্দটা ব্যবহার করে। সোশিওলজি শব্দটাকে আমরা যদি ভাঙি, সোশিওলজি শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে সোশাস, এবং সোশাস এটা হচ্ছে ল্যাটিন শব্দ, সোশাস অর্থাৎ সমাজ, এবং লগোস এটা হচ্ছে গ্রিক শব্দ, লগোস হচ্ছে পাঠ বা জ্ঞান, অর্থাৎ সমাজ সম্পর্কিত জ্ঞান বা আলোচনাই হচ্ছে মূলত সমাজ বিজ্ঞান। এই শব্দটা বা এই বিজ্ঞানটার আবিষ্কারক বা এই বিজ্ঞানটার উদ্ভাবক হচ্ছে অগাস্ট কোত। দেখো, 1839 সালে সোশিওলজি শব্দটা ব্যবহার করার আগে উনি প্রথম, আমরা এর আগে আমার যতটুকু মনে পড়ে যে 1824 সালে উনি প্রথম ব্যবহার করে সোশ্যাল ফিজিক্স। এটা হচ্ছে 1824 সালে। 1839 সালে উনি সোশিওলজি শব্দটা ব্যবহার করে। এটারও প্রায় 20 বছর আগে উনি হচ্ছে সোশ্যাল ফিজিক্স শব্দটা প্রথম ব্যবহার করে। সোশ্যাল ফিজিক্স পরবর্তীতে দেখো, সোশ্যাল ফিজিক্স আমি এর আগে বলেছিলাম যে সোশিওলজিকে উনি কেন ফিজিক্স বললেন, কারণ উনার চিন্তা ছিল যে সমাজ বিজ্ঞান আসলে এটা অদৃশ্যগত বিজ্ঞান, সমাজকে আলটিমেটলি দেখো, সমাজকে কিন্তু আমরা কেউ দেখি না, বা সমাজ দেখার বিষয় না। সমাজ হচ্ছে আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত, অর্থাৎ মানুষ মাত্রই সামাজিক, অনলি ম্যান ক্যান সোশ্যাল, অর্থাৎ পৃথিবীতে এমন মানুষ পাওয়া যাবে না যার মধ্যে সমাজ বা সামাজিকতা নেই, সে যেখানেই থাকুক সেটাই হচ্ছে তার সমাজ। তো সেই হিসেবে উনি বলছেন যে সমাজ এত বাস্তব, যার কারণে এটা অদৃশ্যগত, অবাস্তব, বা হচ্ছে মানে অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় না, এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক থিংকিং, যার কারণে উনি এই বিজ্ঞানের নাম দিয়েছিলেন সোশ্যাল ফিজিক্স। পরবর্তীতে এই শব্দটা বেলজিয়ামের এক পরিসংখ্যানবিদ তার একটা আর্টিকেল, তার একটা লেখাতে প্রকাশ করার কারণে উনি এই শব্দটার পরে উজ্জ্ব করে দেয়, বাদ করে দেয়, যার পরবর্তীতে আমরা জানি 1839 সালে উনি সোশিওলজি শব্দটা ব্যবহার করে। দেখো, এই সোশিওলজি শব্দটা ব্যবহার করার আগে কিছু ঘটনা আছে। দেখো, উনি কেন এই সোশিওলজি বা কেন সমাজ বিজ্ঞান তৈরির প্রয়োজন বোধ করলেন? আমরা জানি, দেখো, আমরা যে ফ্রান্স রেভলিউশনের কথা আমরা শুনেছি, অর্থাৎ 1789 সালে, দেখো 1789 সালে যে ফ্রান্স রেভলিউশন, বা ফ্রান্সের যে বিপ্লব, ফ্রান্স রেভলিউশন 1789 সালে। দেখো, খুবই লক্ষ্য করো, 1789 সালে ফ্রান্স রেভলিউশনে ফ্রান্সের অবস্থা একেবারে ভেঙে খান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ সেই সমাজে কোনো আইনের তোয়াক্কা ছিল না, নিয়ম নীতির কোনো বালাই ছিল না, কারণ সেই সমাজ ছিল একেবারে টুকরো টুকরো বিভক্ত একটি সমাজ ব্যবস্থা, যে সমাজে অসহায় দুর্বলা ব্যক্তিদের কোনো
সহায় পাওয়ার কোনো সুযোগ ছিল না, যার আইন ছিল, ক্ষমতা ছিল, সেই আলটিমেটলি সমাজে অরাজকতাপূর্ণ একটি পরিস্থিতি তৈরি করতো। তো বলা হচ্ছে এই যে অরাজকতাপূর্ণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তীতে অগাস্টস সহ বেশ কিছু মানে ইন্টেলেকচুয়াল পার্সন বা বেশ কিছু স্কলার, বেশ কিছু পণ্ডিত ব্যক্তিরা একটি বিজ্ঞানের প্রয়োজন বোধ করেন। তার ওই ফলশ্রুতিতে অগাস্টস পরবর্তীতে কিন্তু সোশিওলজি বা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিজ্ঞানটার অনুভব করেন, এবং যার ওই ফলশ্রুতিতে উনি সোশিওলজি শব্দটা ব্যবহার করেন বা সোশিওলজি নামে বিজ্ঞানের উদ্ভব ঘটান। দেখো আমরা বলতেছি যে এই সময় ফ্রান্সের অবস্থা ছিল এমন যে ফ্রান্স, দেখো আমরা এই আলোচনার মধ্যেই আমরা আসবো যে উনি যে সময় কালকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন, এই ক্যাটাগরির মধ্যে এই সময় যে ফ্রান্সের যে অবস্থাটা ছিল সেই সময় মূলত ছিল, দেখো ফ্রান্স, আমি বারবার বলতেছি যে ফ্রান্সের নিয়মের কোনো তোয়াক্কা করতো না, নিয়মের কোনো প্রয়োগ সেখানে ছিল না, আইনের কোনো প্রয়োগ সেখানে ছিল না, যার কারণে মানুষের জীবনের নিশ্চয়তা ছিল না, সম্পত্তি সংরক্ষণের কোনো বিধান ছিল না, মানুষের জীবন ছিল একটি অস্থিতিশীল পূর্ণ একটি অবস্থার মধ্যে দিয়ে তারা যাপিত করছিল। যার ফলশ্রুতিতে অগাস্টস কিন্তু সোশিওলজি শব্দ বা সোশিওলজি নামে একটি বিজ্ঞানের উদ্ভব ঘটান। দেখো অগাস্টস সমাজ বিজ্ঞান তৈরির আগে উনি তার যে শিক্ষক, অগাস্টসের শিক্ষক, তোমাদের এই বইতে আসলে অনেক তথ্য কম দেওয়া আছে, মানে আমি বলতে চাচ্ছি কম বলতে কি আসলে কম ওই অর্থে কম না, তোমাদের জন্য যথেষ্ট তথ্য দেওয়া আছে, বাট আমি যখন কথা বলি বা আমি যখন ক্লাস নিই তখন কিন্তু এই বইতে কি দেওয়া আছে আসলে সেই বিষয়গুলো আমার খুব বেশি মাথায় থাকে না। অগাস্টস সম্পর্কে আমি যে তথ্যগুলো জানি সেই তথ্যগুলাই তোমাদের দেই, এর মধ্যে কিছু তথ্য তোমাদের বইতে হয়তো থাকে, ম্যাক্সিমামে থাকে, হয়তো 2-4টা তথ্য তোমাদের বইয়ের বাইরে চলে যায়। দেখো এখানে হয়তো তোমাদের বইতে এই তথ্যটা নেই যে অগাস্টসের যিনি শিক্ষক ছিলেন, অর্থাৎ অগাস্টস যার সাথে কাজ করতেন তার নাম হচ্ছে সেন্ট সিমন। দেখো SAINT, সেন্ট সিমন, এনার সাথে অগাস্টস কাজ করেছেন 1817 থেকে 1823 সাল পর্যন্ত। দেখো এটার নাম হচ্ছে সেন্ট সিমন, অগাস্টসের শিক্ষক ছিলেন বা অগাস্টসের কোলাবোরেটিং ইন্টেলেকচুয়াল, অর্থাৎ যার সাথে একসাথে মিলে কাজ করতেন অগাস্টস এবং সেন্ট সিমন, এই দুজন একসাথে কাজ করতেন। এর সাথে অগাস্টস কাজ করতেন, দেখো সেন্ট সিমন এবং অগাস্টস একসাথে কাজ করতেন 1817 থেকে 1823 সাল পর্যন্ত। পরবর্তীতে তাদের একটি বইয়ের নামকরণ নিয়ে সমস্যা বা নামকরণ নিয়ে একটু জটিলতা থাকার কারণে পরবর্তীতে সেন্ট সিমন থেকে অগাস্টস আলাদা হয়ে যায়। দেখো এবং আলাদা হয়ে গিয়েই কিন্তু 1823 সালে ওনারা 1817 থেকে 23 সাল পর্যন্ত ওনারা একসাথে কাজ করেন। এরপর দেখো 23 সালে আলাদা হয়ে গিয়েই কিন্তু 1824 সালে উনি সোশ্যাল ফিজিক্স শব্দটা ব্যবহার করে একটি সোশ্যাল ফিজিক্স, অর্থাৎ উনি নতুন ভাবে সমাজকে উনি নতুন আলোচনার উদ্রেক ঘটায়, নতুন আলোচনার কিন্তু তৈরি করতে, নতুন আলোচনার কিন্তু দেখো উনি সৃষ্টি করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি দেখো ওনারা অগাস্টস এবং সেন্ট সিমন, অর্থাৎ দেখো সেন্ট সিমন এবং অগাস্টস ইনারা দুইজন একসাথে কাজ করেছেন হচ্ছে 1817 থেকে 1823 সাল পর্যন্ত, এবং একসাথে কাজ করার পরে যখন তাদের মধ্যে একটা বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হয় এবং তারা তখন চিন্তা করে যে আমরা আর একসাথে কাজ করবো না, আমরা সেপারেটলি কাজ করবো। অর্থাৎ কাজ করার অর্থ কি, অর্থাৎ তারা নতুন ভিন্ন ভিন্ন ধারায় গবেষণা শুরু করে। যেমন দেখো এই 23 সালের পরে কিন্তু 1824 সালে উনি সোশ্যাল ফিজিক্স শব্দটা ব্যবহার করে একটি নতুন বিজ্ঞানের চিন্তা তৈরি করার মাধ্যমে একটি নতুন বিজ্ঞানের উদ্ভব ঘটানোর চিন্তা করেন। পরবর্তীতে আমরা জানি 1839 সালে উনি সোশিওলজি বা সমাজ বিজ্ঞানের উদ্ভব ঘটান। তো এই হচ্ছে দেখো এই তথ্যটা তোমাদের বইতে নেই যে সেন্ট সিমন এর সাথে কাজ করা হচ্ছে 1817 থেকে 1823 সাল পর্যন্ত। এই সময় দেখো এই সময় ওনার লেখা বা এই 1823 বা 24 সালের পরে ওনার বেশ কিছু লেখা খুবই গুরুত্বপূর্ণ, যার লেখনের মাধ্যমে মূলত সমাজ বিজ্ঞানকে একটি বিজ্ঞান হিসেবে মানুষের কাছে উনি পৌঁছে দেন। দেখো এখানে তোমাদের দেওয়া আছে অগাস্টসের বাড়ি ছিল তো ফ্রান্সে, আছে আমি নামগুলো মুছে দিচ্ছি। দেখো ফ্রান্সিয়ান, ওনার কোর্সটি দেখো COURS, কোর্স ডি ফিলোসফি পদ্ধতি, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে মূলত ফ্রান্সিয়ান শব্দ, হ্যাঁ এটা হচ্ছে ফ্রান্সিয়ান শব্দ।
কোর্স ডি ফিলোসফি পজিটিভ, এটা হচ্ছে ফ্রান্সিয়ান শব্দ। এই বইটা হচ্ছে মোট 6টা খণ্ডে বিভক্ত, 6 খণ্ড। দৃশ্য লক্ষ্য করো, কোর্স ডি ফিলোসফি পজিটিভ, এটা হচ্ছে মূলত ফ্রান্সিয়ান শব্দে রচিত বই। এটার ইংরেজি ভার্সন হচ্ছে দেখো দা পজিটিভ ফিলোসফি। দা পজিটিভ ফিলোসফি, লক্ষ্য করো আমি বারবার বলতেছি কোর্স ডি ফিলোসফি পজিটিভ, এটা হচ্ছে ফ্রান্সিয়ান ভাষায় রচিত অগাস্টোতের বই, যেটা হচ্ছে 6টা খণ্ডে রচিত। মানে 6টা, এই বইয়ের 6টা পার্ট আছে, যেমন আমরা ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, ভলিউম 4, ভলিউম 5, ভলিউম 6, অর্থাৎ যেমন আমরা মুভি দেখি না যে সিরিয়াল 1, 2, 3 এইভাবে আছে। তো এই বইয়ের 6টা খণ্ড আছে, এই 6টা খণ্ডে এই বইটা রচিত, বড় বই। তো এবং এই ফ্রান্সিয়ান ভাষায় রচিত এই বইয়ের ইংরেজি ভার্সন হচ্ছে দা পজিটিভ ফিলোসফি। এইটা এই বইয়ের, বা আমি যদি বলি যে কোর্স ডি ফিলোসফি পজিটিভ, এই 6ষ্ঠ খণ্ডে চতুর্থ খণ্ডে উনি, অর্থাৎ এই 6ষ্ঠ খণ্ড, ষষ্ঠ খণ্ড আছে, এই 6ষ্ঠ খণ্ডের চতুর্থ খণ্ডে উনি সোশিওলজি শব্দটা ব্যবহার করেন। অর্থাৎ দৃশ্য লক্ষ্য করো, এই বইটা কোর্স ডি ফিলোসফি পজিটিভ, এটা হচ্ছে 6ষ্ঠ খণ্ডে রচিত বই। এই 6ষ্ঠ খণ্ডের 4 নাম্বার খণ্ডে উনি এই সোশিওলজি শব্দটা ব্যবহার করেন, যেটা ইংরেজি ভাষা হচ্ছে দা পজিটিভ ফিলোসফি। এই বইয়ের 4র্থ খণ্ডে উনি সোশিওলজি শব্দটা ব্যবহার করেন, এবং সোশিওলজি শব্দটা ব্যবহার করার পরে উনি দেখানোর চেষ্টা করতেন যে আসলে মানুষের আচরণ, সমাজস্থ মানুষের আচরণ কেমন হওয়া দরকার, সমাজে মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কোন ধরনের অ্যাটিটিউড, কোন ধরনের আচার ব্যবহারের মাধ্যমে সমাজকে একটি নিয়ন্ত্রণপূর্ণ অবস্থায় আনা সম্ভব, এটা উনি তার বিজ্ঞানের মধ্যে আলোচনা করছেন। দেখো উনি এই যে আমরা দেখো, আমরা দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের আমরা একটি আলোচনা করেছিলাম যে বিভিন্ন সময়কালের যে স্তর বিন্যাস, অর্থাৎ একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নিম্ন প্রস্তর যুগ, যে আধুনিক যুগ, গ্রাম্য যুগ, বন যুগ, এরকম যে আমরা বিভিন্ন যুগের যে বর্ণনা করেছিলাম, ঠিক একইভাবে অগাস্টো তার সময়ে বা তার আবিষ্কৃত এই বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানে মানুষের জীবনধারা বা মানুষের সমাজস্থ বিষয়কে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন, যেটাকে বলা হচ্ছে ত্রয়ী স্তর। দেখো অগাস্টোদের এটাকে বলা হচ্ছে ত্রয়ী স্তর। ত্রয়ী মানে হচ্ছে 3, এই ত্রয়ী মানে হচ্ছে 3টা স্তর, অর্থাৎ উনি সমাজ বিকাশের 3টা স্তর, এই ত্রয়ী স্তরকে বলা হচ্ছে সমাজ বিকাশের 3টা স্তর। তোমাদের পরীক্ষাতে অনেক সময় থাকবে যে সমাজ বিকাশের ত্রয়ী স্তর কি, বা এটা কার, বা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু বারবার থাকবে যে সমাজ বিকাশের ত্রয়ী স্তর কি, সমাজ বিকাশের ত্রয়ী স্তর কার, বা সমাজ বিকাশের ত্রয়ী স্তর ব্যাখ্যা করো। তো সেই হিসাবে বা সেই প্রশ্নের উত্তরে তোমাদের যেটা বলতে হবে বা লিখতে হবে যে অগাস্টো মূলত সমাজ বিকাশের ত্রয়ী স্তরের জনক, বা উনি অগাস্টোতি সমাজ বিকাশের 3টা যে স্তর, সেই 3টা স্তরকে ব্যাখ্যা করেছেন। এই 3টা স্তরের প্রথম স্তরটা হচ্ছে দেখো বিওলজিক্যাল এজ। প্রথম স্তরটা হচ্ছে বিওলজিক্যাল, সরি আমি একটু দেখি। প্রথম হচ্ছে বিওলজিক্যাল এজ। দ্বিতীয় নম্বর হচ্ছে মেটাফিজিক্যাল, এজ, এবং তৃতীয় নম্বর হচ্ছে পজিটিভ এজ। বা পজিটিভ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে দেখো, একটা হচ্ছে জিওলজিক্যাল বা এজ বা স্টেজ। আচ্ছা আমি এটাকে এজ না দিয়ে স্টেজ দিই। স্টেজ ইন পজিটিভ স্টেজ, জিনিসটা লক্ষ্য করো। প্রথমটা হচ্ছে জিওলজিক্যাল অর্থাৎ ধর্মতাত্ত্বিক স্তর।
দ্বিতীয় নাম্বার হচ্ছে অধিবিদ্যাগত স্তর, অধিবিদ্যা স্তর, এবং 3 নাম্বার হচ্ছে দৃষ্টবাদ, দৃষ্টবাদ বা দৃষ্টবাদী স্তর। জিনিসটা লক্ষ্য করো, ত্রয় স্তর বা ত্রয় স্তর মানে তিনটা স্তর সমাজ বিকাশের। ত্রয় স্তর হচ্ছে ত্রয় স্তরের জনক অগাস্ট কোত। এই অগাস্ট কোত সমাজ বিকাশের তিনটা স্তরের কথা বর্ণনা করেছেন। এই তিনটা স্তরের মধ্যে প্রথমটা হচ্ছে থিওলজিক্যাল স্টেজ বা ধর্মতাত্ত্বিক স্তর, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মেটাফিজিক্যাল বা অধিবিদ্যাগত স্তর, তৃতীয় নাম্বার হচ্ছে পজিটিভ স্টেজ বা দৃষ্টবাদী স্তর। এই অগাস্ট কোতকে দৃষ্টবাদীর জনক বলা হয়। অগাস্ট কোতকে মূলত দৃষ্টবাদীর জনক বলা হয়। এই যে দৃষ্টবাদীর জনক বলা হয় অগাস্ট কোতকে, এই অগাস্ট কোতকে দৃষ্টবাদীর জনক বলা হয়, কারণ দৃষ্টবাদী আলোচনা সম্পর্কিত বিষয় অগাস্ট কোত প্রথম আলোচনা করেন, যার কারণে এনাকে দৃষ্টবাদীর জনক বলা হয়। দেখো এই যে তিনটা স্তরে উনি সমাজ বিকাশের স্তর বা ব্যাখ্যা করেছেন, এই তিনটা স্তর সম্পর্কে আমরা একটু বলবো। দেখো প্রথমটা হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, অর্থাৎ সমাজ বিকাশের প্রথম স্তরটা ছিল হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর। সেই সমাজে, আজকের সমাজে আমরা যেমন দেখি, সমাজের নেতৃত্ব দেয় হচ্ছে পলিটিক্যাল পার্সন, যাদের অর্থ সম্পদ আছে, তারাই হচ্ছে মূলত সমাজের নেতৃত্ব দেয়। কিন্তু এই থিওলজিক্যাল স্টেজে সমাজের নেতৃত্ব দিতে হচ্ছে ধর্মীয় গুরুরা, অর্থাৎ যারা পোপ ছিল, যারা ধর্মীয় নেতা ছিল, ধর্মীয় গুরু ছিল, তারাই সমাজ রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, এবং তারা রাষ্ট্র থেকে ভাতা গ্রহণ করতো, রাষ্ট্র যাবতীয় সুযোগ সুবিধা তাদেরকে দিত। রাষ্ট্রের মানে তারা সব থেকে প্রভাবশালী ব্যক্তি ছিল, তাদের কথাই মূলত রাষ্ট্র পরিচালিত হতো। কারণ তাদের ফিলোসফি ছিল এরকম যে স্বয়ং ঈশ্বর তাদের, ঈশ্বরের কাছ থেকে তাদেরকে প্রেরণ করেছেন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বা মানুষকে পরিচালনা করার জন্য, অর্থাৎ তারা ঈশ্বরের প্রতিনিধি। দেশটা লক্ষ্য করো, অর্থাৎ ঈশ্বর, যেমন দেখো এই সময়ে যে তোমরা রাষ্ট্রের যে উৎপত্তি সম্পর্কিত তথ্য আমি পড়াবো। দেখো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত তথ্যের একটা হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে ঈশ্বর তার প্রতিনিধি পাঠা হচ্ছে রাজা, রাজা এবং প্রজা। দেখো মানে ঈশ্বরের মাধ্যম, ঈশ্বর সরাসরি রাজাকে হচ্ছে পাঠান প্রজা নিয়ন্ত্রণ করার জন্য, প্রজা নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঠিক একইভাবে এই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, ধর্মীয় ব্যক্তিবর্গ ছিল, তারা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মানুষের কাছে আসতো। এটা হচ্ছে তাদের ব্যাখ্যা ছিল। অর্থাৎ এই সমাজে বলাই হতো যে ধর্মীয় নেতা যা বলবেন রাষ্ট্রের মানুষ সেটা পালন করতে বাধ্য, যার কারণে এই সমাজে সবকিছুই পরিচালিত হতো ধর্ম দ্বারা। অর্থাৎ এই যার কারণে এটাকে বলা হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, অর্থাৎ এই সমাজে সবকিছুই পরিচালিত হতো ধর্ম দ্বারা। এমনকি দেখো ধর্মীয় নেতারা তারা প্রচার করতো যে যে সকল ব্যক্তি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, আমাদের সাথে ভালো সম্পর্ক করবে, আমরা তাদেরকে জান্নাতের বা স্বর্গের সার্টিফিকেট দিব, অর্থাৎ তারা একটি লিখিত স্বর্গের সার্টিফিকেট দিত। এটা যদিও দেখো এটা আমাদের কাছে এখন হয়তো মনে হয় যে এটা হাস্যকর ব্যাপার, কিন্তু ওই সময়ে কিন্তু এটাই প্রচলিত ছিল। এমনকি দেখো, এমনকি এই ধর্মতাত্ত্বিক স্তরে এমন ছিল যে কেউ নববিবাহিত কোনো বধূ বা নববিবাহিত কোনো মেয়েকে এই ধর্মীয় নেতাদের কাছে প্রথমে রাখতে হতো, এবং তারা এটাকে সার্টিফাই করতো যে এই মেয়েকে, অর্থাৎ 7 দিন 5 দিন এইভাবে তাদের কাছে রাখতে হতো। যেটা লক্ষ্য করো যে আমাদের সোসাইটিতে বা আমরা এখন এটা চিন্তা করি কতবার একটা হয়তো অগ্রহণযোগ্য বিষয়, অর্থাৎ কেউ যদি নতুন বিবাহ করে নিয়ে আসলো, বিবাহ করে নিয়ে আসার পরে সে তার বউকে, অর্থাৎ বিয়ে করে নিয়ে আসার পরেই তার বউকে হচ্ছে ওই এলাকার বা ওই স্থানের যিনি ধর্মীয় নেতা তার কাছে নিয়ে যাবেন, তার কাছে নিয়ে ওনার কাছে 5 দিন 7 দিন 10 দিন, অর্থাৎ উনি ওনার ইচ্ছা মতো সময় রাখবেন। রাখার পরে যখন উনি বলবেন যে না এই মেয়েকে নিয়ে তুমি সংসার করতে পারো, তখনই আলটিমেটলি ওই মেয়েকে নিয়ে ওই পুরুষ সংসার করতে পারবে। অর্থাৎ উনি এই 5 7 10 দিন বা এই একটা নির্দিষ্ট সময় উনি ওই মেয়ের সাথে থাকলো, থাকার পরে যখন ওই মেয়েকে উনি বলবেন যে না তুমি এর সাথে সংসার করতে পারো, তখনই কিন্তু ওই লোকটা বা ওই ব্যক্তি আলটিমেটলি ওই মেয়ের সাথে সংসার শুরু করলো। এই যে দেখো, এই যে আমরা এখন এটাকে হয়তো বলবো যে এটা অগ্রহণযোগ্য বিষয় বা এটা কোনো সময় হতে পারে না, কিন্তু ওই সময় এটাই ছিল ওই সমাজের নিয়ম। তো বলা হচ্ছে কারণ সব কিছুই মূলত পরিচালিত হতো তাদের চিন্তাধারা, তাদের হচ্ছে ইয়ের দ্বারা, কি বলে যে তাদের হচ্ছে মানসিকতার যে হচ্ছে পরিচয় পাই আমরা হচ্ছে সেই সমাজে মানুষের যে সাথে তাদের যে ব্যবহার ছিল তাদের ধারাবাহিকতা। তো তার কারণে বলা হচ্ছে দেখো এই সমাজে মূলত এই সমাজকে বলাই হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, যেখানে সবকিছুই পরিচালিত হতো ধর্ম দ্বারা। এই পরবর্তীতে দেখো এই বিষয়গুলাই মানুষের মাঝখানে বা মানুষের সাথে চরম একটি
অসহনীয় অবস্থা তৈরি করে যে সবকিছু ধর্ম দ্বারা পরিচালিত হতে পারে না এবং তারা যেটা করছে সেটা মানুষ কোনো সময় মেনে নিতে পারে না। এই চিন্তা থেকেই পরবর্তীতে কিন্তু মানুষ রেভলিউশন ঘটে এবং পরবর্তীতে মানুষ কিন্তু এই সমাজের পরিবর্তন নিয়ে আসে। দেখো এর পরবর্তী স্তর হচ্ছে মেটাফিজিক্যাল। দেখো মেটাফিজিক্যাল বা অধিবিদ্যাগত স্তর এই সময় দেখো এই সময়ে মূলত বলা হচ্ছে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে মূলত পুঁজির বিকাশ ঘটে। পুঁজি অর্থাৎ সম্পদ। তো বলা হচ্ছে দেখো অধিবিদ্যাগত স্তর এই সময়ে মানুষ ধর্মীয় নেতাকে নয় বরঞ্চ এই সময়ে শিল্প বিপ্লব সহ বিভিন্ন বিপ্লব সংগঠিত হওয়ার কারণে মানুষের মধ্যে অর্থের সঞ্চার ঘটে, বিভিন্ন প্রোডাকশন বা বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা তৈরি হয়, যার কারণে মানুষের মধ্যে যে সম্পদের যে ব্যাপক বৃদ্ধির ফলে সমাজের নেতৃত্বে তারাই আসেন যাদের ব্যাপক পুঁজি বা যারা হচ্ছে পলিটিক্যালি পাওয়ারফুল, তারাই হচ্ছে এই সময়ে মূলত গুরুত্বপূর্ণ ব্যক্তিতে আবির্ভূত হয়। তো বলা হচ্ছে দেখো প্রথমে ছিল হচ্ছে যারা ধর্মীয় নেতা তারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, দ্বিতীয় নম্বর স্টেজকে বলা হচ্ছে যে সমাজে যারা পুঁজিপতি বা সম্পদশালী, পুঁজিপতি বা যাদের সম্পদ আছে এই সময়কেই মূলত বলা হচ্ছে মেটাফিজিক্যাল। এই মেটাফিজিক্যালকে আবার বলা হয় লিগ্যালিস্টিক এজ। লিগ্যালিস্টিক লিগ্যালিস্টিক এজ অর্থাৎ দেখো এই সময়ে এই মেটাফিজিক্যালকে আবার লিগ্যালিস্টিক এজ বলা হয়, কারণ এই সময়ে আইনের প্রচলন ঘটে বা মানুষ আইন দ্বারা পরিচালিত হতে থাকে। ধর্মতাত্ত্বিক সময়ে আইন ছিল না, তাদের মুখের কথাই ছিল আইন, কিন্তু এই সময়ের পরবর্তী সময় যেটা মেটাফিজিক্যাল সেই সময়কে বলা হচ্ছে লিগ্যালিস্টিক এজ এবং বর্তমান সময় হচ্ছে পজিটিভ স্টেজ। পজিটিভ স্টেজটা হচ্ছে মূলত বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ যে সমাজে বা যে সময়ে সবকিছুই বিজ্ঞান দ্বারা পরিচালিত হবে, বিজ্ঞানের বাইরে বা মানুষের উদ্ভট চিন্তাধারা যেই সমাজ গ্রহণ করবে না, যেই সমাজের মানুষ গ্রহণ করবে না, যেটা বাস্তব, যেটা চিরসত্য বা যেটা হচ্ছে যুক্তি দ্বারা ব্যাখ্যা করা যায়, সেই ধরনের বিষয়গুলোই হচ্ছে পজিটিভ স্টেজ বা পজিটিভ সোসাইটির মধ্যে মূলত আসবে, যেটাকে বলা হয় বর্তমান সোসাইটি হচ্ছে পজিটিভ স্টেজে আছে। অর্থাৎ প্রথম স্টেজ ছিল থিওলজিক্যাল বা ধর্মতাত্ত্বিক স্তর এবং দ্বিতীয় স্টেজ ছিল হচ্ছে মেটাফিজিক্যাল অধিবিদ্যাগত স্তর। এই স্তরকে লিগ্যালিস্টিক এজও বলা হয়। হ্যাঁ, লিগ্যালিস্টিক এজও বলা হয়, সরি এটা হচ্ছে লিগ্যালিস্টিক এজ। এবং তৃতীয় নাম্বার হচ্ছে মূলত লিগ্যালিস্টিক এজ। তৃতীয় নাম্বার হচ্ছে পজিটিভ স্টেজ। পজিটিভ স্টেজকে পজিটিভ স্টেজ হচ্ছে মূলত বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেটা বর্তমান সময়ে মূলত যে সময়টা পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে মূলত এই দৃষ্টবাদী স্তর। দেখো এরপরে অগাস্ট্রোতের আরেকটা এখানে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সোশ্যাল স্ট্যাটিক্স এবং সোশ্যাল ডাইনামিক্স। এটা আমি মুছে দিলাম। দেখো অগাস্ট্রোতের আরেকটা আলোচনা আছে সোশ্যাল স্ট্যাটিক এন্ড সোশ্যাল ডাইনামিক। দেখো সোশ্যাল স্ট্যাটিক্স এন্ড সোশ্যাল ডাইনামিক অর্থাৎ সামাজিক স্থিতিশীলতা, সামাজিক গতিশীলতা। স্ট্যাটিক্স মানে দেখো সোশ্যাল স্ট্যাটিক্স বা সামাজিক স্থিতিশীল অর্থাৎ সমাজ যেটা স্থির থাকে বা যেটা স্থিতি আছে সেরকম বিষয়কেই মূলত বলা হয় সোশ্যাল স্ট্যাটিক্স, এবং যেটা গতিময় পূর্ণ বা সবসময় গতিশীল সেই ধরনের বিষয়কেই বলা হচ্ছে ডাইনামিক্স। এখন দেখো সোশ্যাল স্ট্যাটিক্স, উনি সোশ্যাল স্ট্যাটিক্স দেখো সমাজ হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক্স, বা আমি যদি বলি পরিবার দেখো সোশ্যাল স্ট্যাটিক্স, আমি বারবার বলতেছি সোশ্যাল স্ট্যাটিক্স হচ্ছে এমন একটি জিনিস যেটা আদিতেও ছিল বর্তমানেও আছে, সেই ধরনের বিষয়কেই উনি বলছেন সোশ্যাল স্ট্যাটিক্স। যেমন দেখো পরিবার, আমি পরিবারের কথাই বলি, পরিবার যেটা পৃথিবীর শুরুতেও ছিল বর্তমানেও আছে, কিন্তু ডাইনামিক্স হচ্ছে দেখো এই পরিবারের মধ্যেই দেখো কি পরিবর্তন এসেছে, অর্থাৎ এই পরিবারের মধ্যে যে পরিবর্তন সংঘটিত হয়েছে সেটাই হচ্ছে মূলত ডাইনামিক্স। অর্থাৎ আমি আমার কথাই বলি, যেমন আমি সুজন, আমি আছি, অর্থাৎ জন্মের সময় আমার নাম ছিল সুজন বা জন্মের সময় পিতামাতা আমার নাম রেখেছিল সুজন, আলটিমেটলি জন্মের সময়ও আমি ছিলাম, এখনো আমি আছি, কিন্তু এইটা হচ্ছে দেখো আমি হচ্ছে স্ট্যাটিক্স, এখানে এই আমিটাই হচ্ছে স্ট্যাটিক্স, আমি বা সুজন যেটা বললাম,
এটাই হচ্ছে স্ট্যাটিক। আর এই যে আমার যে পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আমার যে হাত পা চোখ কান নাক মুখ এই যে পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আমার জন্মের সময় মাথা এরকম ছিল না, জন্মের সময় হাত এরকম ছিল না, জন্মের সময় পা এরকম ছিল না, অর্থাৎ এটা আকার আকৃতিতে ছোট ছিল, এখন যেটা বড় হচ্ছে বা এখন যে আকার আকৃতিতে যে পরিবর্তন সাধিত হয়েছে, এটাই হচ্ছে মূলত ডাইনামিক্স। অর্থাৎ দেখো সোশ্যাল স্ট্যাটিক্স হচ্ছে মূলত যেটা আদি থেকে বর্তমান পর্যন্ত ছিল, বা যেটা আমি বলি পরিবার, এই পরিবার আদিতেও ছিল, বর্তমানেও আছে পরিবার, কিন্তু এই পরিবারের মধ্যে যে রদবদল ঘটেছে, পরিবারের মধ্যে যে পরিবর্তন ঘটেছে, আগে ছিল যে যৌথ পরিবার, এখন হচ্ছে একক পরিবার। আগে বিবাহের ধরনের মধ্যে পার্থক্য ছিল, এক ধরনের বিবাহ ছিল, এখন এক ধরনের বিবাহ হচ্ছে। এই যে পরিবর্তনগুলো সাধিত হচ্ছে, এটাকে মূলত বলা হচ্ছে সোশ্যাল ডায়নামিক্স বা সামাজিক অস্থিতিশীলতা, গতিশীলতা। এরপর দেখো ওনার একটা কথা হচ্ছে সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন। সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন। দেখো সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন, পরিবর্তন জিনিসটা কি? উনি মনে করেন এটা হচ্ছে সমাজ, এখন এই সমাজ সামনের দিকে গেলেও সেটা চেঞ্জ, আবার যদি পেছনের দিকে যায় সেটাও চেঞ্জ। অর্থাৎ এইখানে সমাজ বর্তমান আছে, এটা হচ্ছে মনে করে যে সমাজের বর্তমান অবস্থা হচ্ছে 2021, অর্থাৎ 2021 থেকে সামনে যাবে 22, 23, যদি এই দিকে যায় সেটাও হচ্ছে এক ধরনের পরিবর্তন, আবার যদি এই দিকে আসে 20, 19, অর্থাৎ এই দিকে আসলে সময় তো পরিবর্তন করা যায় না, সমাজের সাথে সম্পর্কিত যে মানুষের আচার ব্যবহার, মানুষের অর্থনীতি, মানুষের অবস্থা যদি অবনতি ঘটে সেটাও চেঞ্জ। অর্থাৎ পরিবর্তন বলতেই মূলত বোঝাচ্ছে যে বর্তমান অবস্থা থেকে মানে কোন রূপ পরিবর্তন সাধিত হওয়াটাই হচ্ছে মূলত সোশ্যাল চেঞ্জ। সেটা হচ্ছে দেখো যদি সামনের দিকে যায় এটা হচ্ছে পজিটিভ চেঞ্জ, আর যদি পেছনের দিকে যায় তাহলে এটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। রেশা লক্ষ্য করো, অর্থাৎ এই যে আমি বললাম যে সময় বা সমাজ, বা আমি যদি আমার কথাই চিন্তা করি বা তুমি তোমার কথাই চিন্তা করো, যে বর্তমান অবস্থা থেকে আমি যদি আমার প্রমোশন ঘটাই সেটাও পরিবর্তন হবে, সেটাকে বলা হচ্ছে পজিটিভ চেঞ্জ। আর আমি যদি আমার অধঃপতন ঘটাই তাহলে সেটাও পরিবর্তন হবে, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। এটা হচ্ছে মূলত অগাস্ট্যের একটি সমাজ পরিবর্তন সম্পর্কিত কথা বা থিওরি। তো বলা হচ্ছে পজিটিভ চেঞ্জ। দেখো এখানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, মানুষের অ্যাটিটিউড, বিজ্ঞান বা যোগাযোগ ব্যবস্থা, এই সকল বিভিন্ন বিষয়গুলা পরিবর্তনের মাধ্যমে মানুষের মধ্যে পজিটিভ চেঞ্জ ঘটে, এবং যদি এগুলোর অভাব থাকে তাহলে তার মধ্যে মূলত নেগেটিভ চেঞ্জ পরিলক্ষিত হয়। তোমাদের বইতে দেখো অগাস্ট সম্পর্কে মূলত এইটুকুন আলোচনাই ছিল, বা এই টপিকের আলোকেই মূলত আলোচনা ছিল। অগাস্ট সম্পর্কে আসলে সমাজবিজ্ঞানে অনেক আলোচনা রয়েছে। অগাস্ট সম্পর্কে সমাজবিজ্ঞানে কথা বলতে গেলে অনেক আলোচনা নিয়েই কথা বলা যায়। দেখো আমি তোমাদের ক্লাসে যখন আলোচনা করবো তখন আস্তে আস্তে অগাস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের ক্লাসে অগাস্ট সম্পর্কে তোমাদের এতটুকুন আলোচনাই থাকলো। তো সর্বোপরি তোমাদের সবার জন্য শুভকামনা, তোমরা ভালো থাকো সবাই।